সোর্স মেটেরিয়ালের উপর ভিত্তি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে বিএনপিকে নিয়ে একটা গভীর বিশ্লেষণ করতে চলেছি। তো চলুন শুরু করা যাক। আলোচনার শুরুতেই একটা বেশ চমকে দেওয়ার মতো প্রশ্ন, যেটা সোর্স মেটেরিয়ালে তোলা হয়েছে। আচ্ছা, বিএনপির আন্তর্জাতিক সংযোগ নিয়ে একটা বেশ গুরুতর অভিযোগের কথা বলা হচ্ছে। ব্যাপারটা ঠিক কি? এই যে উদ্ধৃতিটা দেখছেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে একজন মার্কিন জেনারেলের সাথে বৈঠকের কথা, আর সেটাকে একটা ভূরাজনৈতিক কৌশলের অংশ হিসেবে দেখানো হচ্ছে। এই দাবিটা নিয়েই আমরা এখন একটু বিস্তারিত আলোচনা করব। তো আজকের এই বিশ্লেষণে আমরা মূলত এই 4টি বিষয় নিয়েই কথা বলবো। এতে পুরো বিষয়টা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে প্রথম পয়েন্টে আসা যাক। সোর্স মেটেরিয়াল কি বলছে? তারা বলছে এই যে ভূ-রাজনৈতিক সফট ব্যালেন্সিং বা ভারসাম্য রক্ষার একটা কৌশল, সেখানে নাকি বিএনপির একটা ভূমিকা আছে। চলুন এই দাবিগুলো একটু খতিয়ে দেখি। সোর্সের তথ্য অনুযায়ী এই যে কানেকশনের কথা বলা হচ্ছে, তার পেছনে কিন্তু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ দাবি আছে। যেমন ধরুন, জেনারেল ওয়াকারের সাথে একটা বৈঠকের কথা বলা হচ্ছে, আবার মার্কিন গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগের কথাও আসছে। সোর্স বলছে এর আসল উদ্দেশ্য নাকি এই অঞ্চলে একটা সফট ব্যালেন্সিং বা ক্ষমতার একটা মৃদু ভারসাম্য তৈরি করা। এমনকি ভাবুন একবার, TB2 ড্রোনের মতো আধুনিক সামরিক প্রযুক্তির কথাও নাকি এই পরিকল্পনার মধ্যে আছে। এখন প্রশ্নটা হলো, দলের ইতিহাস কি এই সাম্প্রতিক অভিযোগগুলোকে কোনোভাবে ব্যাখ্যা করতে পারে? আচ্ছা, চলুন তো দেখা যাক সোর্সের মতে দলটার ঐতিহাসিক শিকড় ঠিক কোথায়। এই টাইমলাইনটা একটু খেয়াল করুন। সোর্সের বিশ্লেষণ বলছে মুসলিম লীগের জন্ম থেকে শুরু করে বিএনপির প্রতিষ্ঠা পর্যন্ত একটা যোগসূত্র আছে, আর এই যোগসূত্রটাই নাকি দলটার চরিত্র বুঝতে আমাদের সাহায্য করবে। ব্যাপারটা কিন্তু সত্যি ইন্টারেস্টিং। সোর্সের মূল যুক্তিটা হলো বিএনপিকে অনেকটা মুসলিম লীগেরই একটা আধুনিক রূপ বলা যেতে পারে। কেন? কারণ দুটো দলই কিন্তু কোনো গণ আন্দোলন থেকে জন্মায়নি, বরং এলিট ক্লাস আর রাষ্ট্রীয় ক্ষমতার কাঠামোকে ব্যবহার করে এদের তৈরি করা হয়েছে। আর এই মিলটাই নাকি তাদের চরিত্রের একেবারে গোড়ার কথা। এখানে একটা শব্দ বারবার আসছে, প্রশাসনিক দল বা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টি। এটা বোঝা কিন্তু খুব জরুরি। সোর্স অনুযায়ী এর সহজ মানে হলো যে দলটা সাধারণ মানুষের ভেতর থেকে তৈরি হয়নি, বরং ক্ষমতার কেন্দ্র থেকে, মানে ওপর থেকে তৈরি করা হয়েছে। তো এই যে ঐতিহাসিক ভিত্তির কথা আমরা শুনলাম, সেটার কারণেই সোর্স বিএনপির মৌলিক চরিত্র নিয়ে কিছু সমালোচনা করছে। চলুন এখন সেই দিকটা একটু দেখি। সোর্সের সমালোচনার মূল বিষয়গুলো যদি আমরা পরপর দেখি, তাহলে প্রথমে আসে দলটিকে একটা প্রশাসনিক দল হিসেবে দেখা হচ্ছে। এর সাথে সাথেই বলা হচ্ছে দলটার নাকি কোনো নৈতিক কল্পনাশক্তি নেই, মানে কোনো অনুপ্রেরণামূলক ভিশন নেই। আর সবশেষে একটা খুব জোরালো মেটাফোর ব্যবহার করা হয়েছে, যে দলটার নাকি কোনো আদর্শিক সফটওয়্যারই নেই, মানে কোনো মূল বিশ্বাস বা আইডিওলজি কাজ করে না। তাহলে সোর্সের মূল সমালোচনার জায়গাগুলো কি? 1. এটা দূরদর্শী রাজনীতিবিদদের হাতে তৈরি নয়, বরং আমলাদের হাতে গড়া। 2. প্রতিষ্ঠার সময় যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল সেগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারেনি। 3. এর কোনো স্পষ্ট বা সুসংহত আদর্শ নেই। আর 4, এবং হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, দলটি নিজেদের পরিচয় তৈরি করে মূলত আওয়ামী লীগ বিরোধিতার উপর ভিত্তি করে। এই যে কথাটা বিএনপি অভিযোগকারী, এটা কিন্তু সোর্সের সমালোচনার একেবারে সারমর্ম। মানে বোঝানো হচ্ছে যে দলটি শুধু অভিযোগই করে যায়, কিন্তু কোনো সমাধানের পথ দেখায় না। তো আমরা এখন আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমরা ঐতিহাসিক প্রেক্ষাপট আর আদর্শিক সমালোচনা এই দুটোকে মিলিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসার চেষ্টা করব। এই পুরো যুক্তিটাকে কিন্তু খুব সহজ করে 3টে ধাপে এখানে দেখানো হয়েছে। প্রথমত, এর উৎসটা কি? বিএনপি একটা এলিট বা প্রশাসনিক দলের ডিএনএ নিয়ে জন্মেছে। দ্বিতীয়ত, এর পরিচয়টা কি দাঁড়ালো? এই উৎসের কারণেই দলটার কোনো মূল নৈতিক কল্পনা বা আদর্শ তৈরি হয়নি। আর সবশেষে ফলাফলটা কি? ফলাফল হলো দলটি কিসের পক্ষে, তার চেয়ে কিসের বিপক্ষে, সেটাই তার বড় পরিচয় হয়ে দাঁড়িয়েছে। আর এভাবেই তার মূল প্রতিশ্রুতিটা পূরণ করতে পারেনি। মানে সোর্সের বিশ্লেষণের একেবারে শেষ কথা হলো এটাই, বিএনপির রাজনৈতিক পরিচয়টা কোনো কিছুর পক্ষে থাকার উপর ভিত্তি করে তৈরি হয়নি, বরং কোনো কিছুর বিপক্ষে থাকার উপর দাঁড়িয়ে আছে। আর এই পুরো বিশ্লেষণটা শেষ হচ্ছে একটা বেশ ভাবনার মতো প্রশ্ন দিয়ে, যে দল নিজেদের পরিচয় পক্ষে থাকার চেয়ে বিপক্ষে থাকা দিয়ে তৈরি করে, সেই দলের ভবিষ্যৎ আসলে কী?